রাজকুমারী, ওদের সংখ্যা গোনা যাচ্ছে না, যেন কালো পিঁপড়ের সাগর। যতজনই আসুক, আমার এক গর্জনেই অর্ধেক পালিয়ে যাবে। এসে গেছিস রাজকুমারী। একটা পুরনো তলোয়ার নিয়ে আমার বিশাল সেনাবাহিনীকে হারাতে এসেছিস। ওর কণ্ঠস্বর কি ভয়ঙ্কর, বাতাস পর্যন্ত কেঁপে উঠছে। ভয় পেও না বন্ধু, আমাদের সাথে সত্য আছে। আজ তোর রাজ্য আমার হবে, তোর প্রজারা আমার গোলাম হবে। এই রাজ্য ন্যায়ের, সত্যের। তোমার মতো অন্যায়ের স্থান এখানে নেই কালনাগ। যতক্ষণ আমাদের নিঃশ্বাস আছে, ততক্ষণ এই মাটিকে তুমি অপবিত্র করতে পারবে না। ঠিক বলেছে। আয় শয়তান, তোর শেষ ঘনিয়ে এসেছে। রাজ্যের জন্য, আমাদের প্রিয়জনদের জন্য আক্রমণ! আয় দেখি কে কত শক্তিশালী। আমার সাথে লড়ার সাহস তোদের। ভয় পাবেন না সৈনিক, আমরা একসাথে আছি। এই নে, চোখে কিছুই দেখতে পাবি না এখন। রাজকুমারী আমাদের সাথে আছেন, আমরা জিতবই। হরুদের শেষ করে দে। তোর মতো 10টা এলেও আমার কিছু করতে পারবি না। সাবধানে থেকো সবাই, ওদের সংখ্যা অনেক। এরা তো শেষই হচ্ছে না। কোথা থেকে আসছে এত? আমার জাদু অফুরন্ত রাজকুমারী। এই মাটি আমার কালো জাদুতে তৈরি, যত মারবি তত জন্মাবে। এটা তো একটা ফাঁদ। আমরা দানবদের সাথে নয়, ওর জাদুর সাথে লড়ছি। আমাদের কালনাগের কাছে পৌঁছাতে হবে, ওই মূল উৎস। রাজকুমারী সাবধান! এই পাথর আমি ভেঙে ফেলবো। এ তো সাধারণ পাথর নয়। এবার কোথায় পালাবি? আমাদের একসাথে থাকতে হবে, ছত্রভঙ্গ হলে চলবে না। আর পারছি না রাজকুমারী, ওরা সংখ্যায় অনেক বেশি। আমার পায়ে আঘাত লেগেছে। আমার শক্তি কমে আসছে। রাজকুমারী, আমাদের পিছু হাঁটতে হবে, আমরা হেরে যাচ্ছি। সৈন্যরাও আর পারছে না। আমি কি ভুল করলাম? আমার বন্ধুদের বিপদে ফেললাম। কি হলো রাজকুমারী, তোর সাহস কি ফুরিয়ে গেল? না, আমি হার মানতে পারি না। কিন্তু এভাবে আমরা কতক্ষণ টিকবো? আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি আপনার পাশেই থাকব। বাগরাজ, না! আমি ঠিক আছি। দেখলে তো, তোমার বন্ধুরা তোমাকে বাঁচাতে পারবে না। একে একে সবাই মরবে। বাগরাজ! এবার তোমার পালা, তৈরি হো। এই শব্দ কারা আসছে? নতুন খাবার। ভয় নেই রাজকুমারী, আমরা এসেছি। তোমরা এখানে কি করে? অগ্নি পর্বতে আপনি আমাদের বাঁচিয়েছেন, আজ আমরা আপনার ঋণ শোধ করব। জীবন পাথর আমাদের পথ দেখিয়েছে। মারো দানবদের, ওদের হাঁটুতে মারো।
পিঁপড়েগুলো কোথা থেকে এলো? আমাদের বন্ধুরা এসে গেছে। আমাদের ছোট বেবনা জাদুকর। মাটির নিচের শক্তি আমরাই। বন্ধুরা, তোমরা এসেছো। এ কি ফুলের গন্ধ! এই সুগন্ধ তো আমার চেনা। আকাশ থেকে ফুল পড়ছে। এটা কোনো জাদু? আমার যুদ্ধক্ষেত্রে ফুল? হাহ, অসম্ভব। আরো কেউ আসছে। আমি জানি কে। আমাদের আরো বন্ধু আছে। রাজকুমারী, তুমি বনের বন্ধু। বন তোমাকে সাহায্য করতে এসেছে। মনোপরি, তোমাকেও ধন্যবাদ। দারুণ তো! আমাদের কাজ কত সহজ হয়ে গেল। মহেশনগর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামটা ছিল অনেক অদ্ভুত। সেই গ্রামে মানুষজন খুবই অল্প ছিল। আর গ্রামের পাশে একটি ছোট মন্দির ছিল। তার পাশে ছিল একটি লোকের বাসা। কিন্তু অনেক বছর আগে সেই লোকটি মারা যায়। তবে এরপর থেকে সে বাড়িতে প্রতি রাতে অনেক কান্নার আওয়াজ শোনা যেত, যার কারণে সে রাস্তা দিয়ে কেউ রাতের বেলা যাতায়াত করতো না। সেই গ্রামে গোপাল নামে এক ব্যক্তি তার পরিবার নিয়ে থাকতো। সারা জীবন জমি কাজ করতে করতে কোমরটা আমার গেল বাবা। আর কতদিন যে জমি কাজ আমাকে করতে হবে কে জানে। তার সে একটা দোকান দিলে বেশ ভালোই হতো। বসে থাকতাম আর জিনিসপত্র বিক্রি করতাম। গোপালের জমির পাশের জমিতে রমেশ নামে এক লোক কাজ করছিল। গোপালকে একা একা কথা বলতে দেখে রমেশ বলে উঠল, আরে দাদা, একা একা কার সাথে কথা বলছো শুনি? তোমায় আবার ওই মন্দিরের পাশের বাড়ির ভূতটা ধরলো নাকি গো? কি সব বলছো গো দাদা? আমাকে ধরবে কেন? আমি ছোট নাকি যে ভূত দেখে ভয় পাবো? আমি তো একা একাই কথা বলছিলাম নিজের জীবনের সাথে। সারাদিন কাজ করে কোমরের ব্যথাটা যে বাড়িয়ে চলছে, ডাক্তারের কাছে যাব তারও যে কোনো উপায় নেই। কি সব বলছো দাদা? তোমারও দেখি একই অবস্থা। তবে দাদা, কোমরের ব্যথা নিয়ে এভাবে বাসায় বসে থেকো না। যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখাও, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, সেটাই করবো ভাবছি। তা না হলে এভাবে আর কোমরের ব্যথায় আর পারতেছি না বাবু। ঘুমোতেও যে পারি না। এরপর গোপাল ও রমেশ কাজ শেষ করে বাড়ির দিকে যেতে লাগলো। গোপালের একটি ছেলে ছিল, নাম তার শিমুল। শিমুল অনেক সাহসী ছিল। সে সারাদিন রাত বাহিরে ঘুরে বেড়াতো, কারো কোনো কথা শুনতো না। এরকম অবস্থা দেখে শিমুলের মা শিমুলকে বলল, আরে বাবা, তুই তো এখন বড় হয়েছিস, বাহিরে বাহিরে এভাবে ঘুরিস না। তুই তো জানিস এই গ্রামের মানুষ রাতে করে বাহিরে ঘুরে বেড়ায় না। আরে মা, তুমি আমাকে নিয়ে এত ভেবো না তো। আবার কিচ্ছু হবে না। তুমি তো জানো তোমার ছেলে কত সাহসী। হ্যাঁ রে বাবা, তবুও তো আমার অনেক চিন্তা হয় নাকি। এবার থেকে তুই বাহিরে গেলে রাত হওয়ার আগে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে। এবার আমি গেলাম। আমার বন্ধুরা বাহিরে অপেক্ষা করছে আমার জন্য। এ কথা বলে শিমুল বাড়ি থেকে বের হয়ে গেল আর বাহিরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো। আড্ডা দেওয়া শেষ হলে শিমুলের অনেক রাত হয়ে গেল। আর শিমুল সেই মন্দিরের বাড়ির সামন দিয়ে আসতে লাগলো। তখনই সে সেই মন্দিরের সাথে যে বাড়ি ছিল সেই বাড়িতে এক কান্নার আওয়াজ আর হাসির আওয়াজ শুনতে পেল।
আরে, এই বাড়ি থেকে একবার হাসির আওয়াজ, একবার কান্নার আওয়াজ আসছে। এই বাড়িতে তো কেউ থাকে না, তাহলে কে এভাবে কান্না করছে? একবার হাসছে, একবার কান্না করছে, কিছুই তো বুঝলাম না। না না, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। এরপর শিমুল তার বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে শিমুলের মা শিমুলকে বলল, হ্যাঁ রে বাবা, তোর বাড়িতে আসতে এত দেরি হলো কেন? যা, হাত মুখটা ধুয়ে আয়, তোকে আমি খেতে দিচ্ছি। না না মা, এখন আর আমি কিছু খাবো না। আমার বন্ধুদের সাথে বাহিরে খেয়ে এসেছি, এখন ঘুম পাচ্ছে, আমিও ঘুমাতে গেলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে এবার তুই ঘুমিয়ে পড়। এরপর তারা সবাই ঘুমিয়ে পড়ে। সকালবেলা গোপাল তার স্ত্রীকে বলে, হ্যাঁ গো গিন্নি, আজ আমি একটু শহরে যাব, আমার আসতে অনেকটা দেরি হবে। ঠিক আছে, তবে তুমি একটু সাবধানে এসো, ওই বাড়ির আশেপাশে দিয়ে এসো না। তুমি জানোই তো ওই বাড়িটা ভালো না, যদি তোমার কোনো ক্ষতি করে দেয়। হ্যাঁ হ্যাঁ গিন্নি, ঠিক আছে, আমাকে নিয়ে তুমি এত চিন্তা করো না, আমার কিছু হবে না। এ কথা বলে গোপাল বাড়ি থেকে বের হয়ে গেল। এভাবে সেই গ্রামের মানুষ থাকতে লাগলো। কিন্তু একদিন সেই গ্রামে একটি মহিলা রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে সে রাস্তার দিকে গেল আর বলল, আমার ছোট ছেলেটা আমার কাছে খেজুর রসের পিঠা খেতে চেয়েছে, এখন যদি আমি তাকে না খাওয়াই তাহলে তো সারা রাত কান্নাকাটি করবে। না, যে করি হোক, এখন আমাকে খেজুরের রস আনতে হবে। শুনেছি এই রাতের বেলায় নাকি খেজুরের রস বিক্রি করে। যাই যাই, একটু সামনে গেলেই হয়তো কাউকে দেখতে পাবো। এ কথা বলে সেই মহিলাটি রাতের অন্ধকারে একা একা হাঁটতে লাগলো আর সে বাড়ির সামনের দিকে আসলো। তখনই হঠাৎ অনেক জোরে বাতাস বইতে লাগলো। সেই মহিলাটি আর কিছু দূর যাওয়ার পরই একটি লোককে দেখতে পেল, যে কলসি নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ দাদা, আপনি মনে হচ্ছে খেজুরের রস বিক্রি করেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি বিক্রি করি। এছাড়া এই রাতে কে বিক্রি করবে খেজুরের রস? আমি ছাড়া তো এখানে আর কেউ নেই। আপনি কি কিনতে এসেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেক দূর থেকে তো খেজুরের রস নিতে এলাম। তো আপনি কত টাকার বিক্রি করছেন? আমার বেশি লাগবে না গো দাদা, আমাকে এক কলসি দিলেই হবে। কিন্তু আমি তো অল্প কিছু বিক্রি করব না, তাহলে আপনাকে সবগুলো নিতে হবে, তা না হলে আমি এগুলো দিব না। আপনি যদি টাকা দিতে না পারেন তাহলে কোনো অসুবিধা নেই, সব কিছু নিয়ে যান, টাকা ছাড়াই এগুলো আমি আপনাকে দিয়ে দিচ্ছি। নিয়ে যান, নিয়ে যান। এত রাতে এখানে দাঁড়িয়ে খেজুরের রস বিক্রি করছেন আর আমাকে বলছেন টাকা লাগবে না? তাহলে আপনার খেজুরের রস বিক্রি করে কি লাভটা হলো শুনি? শুধু লস আর লস। আমার কখনো লস হয়নি, কোনোদিন হবেও না। আপনি নিতে চাইলে নিন, না নিলে চলে যান, আমার অত সময় নেই। লোকটির কথাগুলো মহিলাটির কাছে অনেকটা অদ্ভুত লাগে, কিন্তু মহিলাটি আর কিছু না বলে কলসিটা হাতে নেয় আর সেখান থেকে চলে আসতে লাগে। রাতের বেলা পুরো জায়গা ফাঁকা। সেই রাতে মহিলাটি একা একা হাঁটতে লাগে আর তার পিছনে কে যেন হাঁটছিল। তার পায়ের শব্দ অনেক জোরে শোনা যাচ্ছিল। এই রাতের বেলা এখানে আবার কে এলো? আমি সারা তো এখানে আর কাউকে দেখিনি। আমি কি পিছনে ঘুরে তাকাবো? না 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 না, মুরব্বীরা বলেন রাতের বেলা পিছনে ফিরে তাকাতে নেই। পেছনে শুধু একবার তাকা, শুধু একবার তাকা, তোকে জীবনের মতো আমার কাছে থাকতে হবে। একবার তাকা।
কিন্তু মহিলাটি পেছনে ফিরে তাকায় না, আর সে সামনের দিকে সোজা হাঁটতে থাকে, যার কারণে সে রাতে শাকচুন্নিটি মহিলাটির কোনো ক্ষতি করতে পারে না। তারপর এক কাণ্ড ঘটে যায়। সেই মহিলাটি বাড়িতে যাওয়ার পর রাতে ঘুমিয়ে পড়ে। মা, ও মা, তুমি না আমাকে পিঠা বানিয়ে দেবে? কই মা, এখনো তো আমাকে পিঠা খাওয়ালে না। তুমি না কাল খেজুর ও শান্তি গিয়েছিলে, এনেছো মা? হ্যাঁ রে বাবা, কাল রাতের বেলা খেজুর রস নিয়ে এসেছি। আজ আমি তোকে পিঠা বানিয়ে দিব, তুই মন ভরে খাস, ঠিক আছে? ওইখানে একটা কলসি আছে, ওই কলসিটা এখানে আনতো বাবা। এরপর মহিলাটির ছেলে সেখান থেকে কলসিটা নিয়ে আসে। কলসিটা আনার পর মহিলাটি যখন কলসিটা হাতে নেয়, তখন সে দেখতে পারে রসের বদলে শুধু লাল রক্ত। এসব দেখে মহিলাটা অনেক ঘাবড়ে যায়, যার কারণে হাত থেকে কলসিটা ফেলে দেয়। এইসব আমি কি দেখছি? রক্ত রক্ত এলো কোথা থেকে? আমি তো কাল রস এনেছিলাম, তাহলে পুরো কলসিতে রক্ত এলো কিভাবে? এসব কি মা? কলসিতে তো এগুলো রক্ত, এগুলো কোথা থেকে পেলে মা? আমিও যে কিছুই বুঝতে পারছি না বাবা। আমি তো কাল রাতে রস এনেছি, তাহলে এখন রক্ত এলো কোথা থেকে? আমার মাথা যে কাজ করছে না। বাবা রাজু, এই কথা কাউকে বলিস না বাবা, কেউ জানতে পেলে অনেক বড় বিপদ হয়ে যাবে আমাদের। আচ্ছা মা, ঠিক আছে, আমি কাউকে বলবো না, তুমি কোনো চিন্তা করো না। এভাবে সেই দিনটা চলে গেল। রাতের বেলা তারা মা ছেলে ঘুমিয়ে পড়ল। তখনই সে শাকচুন্নি এসে সেই মহিলার বাড়িতে ঢুকে পড়ল, আর মা ছেলের মাথা কেটে ফেলল, আর তাদের রক্ত খেয়ে সেখান থেকে চলে গেল। পরদিন সকালে গ্রামে হইচই পড়ে গেল। এসব কাণ্ড দেখে সবাই অনেক ভয় পেতে লাগলো। সেই দিনের পর থেকে রাতের বেলা কেউ আর বাড়ির বাহিরে বের হয়নি। আর সেই শাকচুন্নিটি রাতের বেলা সবার বাড়িতে গিয়ে দরজায় ঠক ঠক করত, কিন্তু কেউ কখনো দরজা খুলতো না। আর যেই ভুল করে দরজা খুলতো, শাকচুন্নি তার রক্ত খেয়ে সেখান থেকে চলে গেল। আর একদিন এক ভয়ানক রাতে, আমাকে রাতের বেলা কোথাও যেতে পারবো না নাকি? তুমি জানলা দিয়ে দেখো, সেই শাকচুন্নিটা ঘোরাঘুরি করছে। বাহিরে বের হলে তো আমাদেরকে মেরে ফেলবে, আর আমাদের রক্ত খেয়ে ফেলবে। কিন্তু এভাবে আর কতদিন? আমাদের তো কিছু একটা করতে হবে, তাই না? কিন্তু বাবা, এখন আমরা কি করব? কিছুই যে করার নেই। যদি আমরা শাকচুন্নির সামনে যাই, তাহলে ও আমাদের মেরে ফেলবে। বাবা, এ নিয়ে তুমি ভেবো না, হয়তো মরবো নয়তো জিতবো, কিন্তু আমাদের এর থেকে মোকাবেলা করতেই হবে। তা না হলে আমাদের গ্রামের সবাইকে মরতে হবে। এভাবে সে রাতটা কেটে গেল। আর একদিন রাতের বেলা সবাই সেই বাড়ির সামনে গেল, যেখানে মন্দিরটিও ছিল। রাত অনেক গভীর ছিল, যার কারণে সেখানকার সবাই অনেক ভয় পাচ্ছিল। আর সবাই শিমুলকে বলতে লাগলো, আরে শিমুল বাবা, কি যে করছো? কিছুই যে বুঝতে পারছি না, কখন যে কি হয় ভগবানই জানে। শাকচুন্নি যে কোন দিক দিয়ে আসে, যদি আমাদের কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে বাবা? চলো চলো, এর থেকে তো আমরা সবাই মিলে বাড়িতে ফিরে যাই। না না, আমরা কেউ ফিরে যাব না। আর এখান থেকে কেউ যেতে চাইলে
তারই বিপদ হতে পারে, কারণ শাকচুন্নি হয়তো এতক্ষণে জেনে গেছে যে আমরা সবাই এখানে চলে এসেছি। কিন্তু আমাদের অনেক ভয় করছে। আমাদের বাড়িতেই ভালো ছিল, আবার এই রাতের বেলা ঘর থেকে না বেরোতাম তাই হতো। এখন তো নিজের মৃত্যুকে নিজের সামনে দেখতে হচ্ছে। আপনারা যদি এখানে থাকতে না চান তাহলে আমি জোর করব না, কিন্তু আমাকে এই কাজটি করতেই হবে। আমাকে গ্রামের সবাইকে বাঁচাতে হবে। আপনারা যদি এখান থেকে চলে যেতে চান তাহলে যেতে পারেন। শিমুলের কথা শুনে সেই লোকটি সেখান থেকে চলে গেল। নিজের জীবন বাঁচাতে চেয়েছিল, কিন্তু যখনই সে সবার থেকে আলাদা হয়ে রাস্তার দিকে যাচ্ছিল তখনই তার সামনে শাকচুন্নিটা চলে আসে। তোর খুব শখ ছিল না নিজের জীবন বাঁচানোর, এজন্য তো সবার কাছ থেকে পালিয়ে এলি। কিন্তু আমার কাছ থেকে পালাতে তুই কখনো পারবি না। না 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 না, আমাকে ছেড়ে দাও। আমাকে মেরো না, মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি তোমার কে 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 দোষ করেছি? না, আমি কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো আর সবার রক্ত খেয়ে ফেলবো। আমাকে যেদিন ওরা মেরে ফেলেছিল সেদিন তো তোরা আমাকে কেউ বাঁচাতে আসিসনি, তাহলে আমি কেন তোদের কথা শুনবো? আমি কারো কথা শুনতে চাই না, কারো না। কিন্তু শাকচুন্নি সেই লোকটিকে ছেড়ে দিল না, তার মাথা কেটে ফেললো আর পুরো শরীরের রক্ত খেয়ে ফেললো আর সেখান থেকে চলে গেল। অন্যদিকে শিমুল ও অনেক লোকজন ছিল। শাকচুন্নি এত লোকজন দেখে তাদের সামনে গেল আর বলল, আজ তো অনেক ভালো হলো, আজ একসাথে অনেকগুলো রক্ত খাবো, কি যে আনন্দ লাগছে আজকে। আরে বাবা, ওই দেখ শাকচুন্নিটা এসে গেছে, এবার আমরা কি করব বাবা? এর হাত থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? কিছু তো একটা কর। হ্যাঁ মা, দেখছি আমি, তোমরা ভেবো না, আমি দেখছি কি করা যায়। তোমরা বরং এখানে থাকো, ওর পেছন দিকে আমি যাচ্ছি। এ কথা বলে শিমুল সেই শাকচুন্নিটির পেছনের দিকে যেতে লাগলো। আর সেই শাকচুন্নিটি শিমুলের মা, বাবা ও কয়েকজন গ্রামবাসীর সামনে চলে এলো আর তাদেরকে বলল, এবার আমি সবাই রক্ত খাবো, অনেক শান্তি লাগবে আমার, আমাকে আর কেউ বাধা দিতে পারবে না। না না, আমাদের মেরো না, আমরা তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমাদের মারতে চাইছো? তোরা আমার ক্ষতি করিসনি ঠিকই, কিন্তু তোরা আমার কখনো উপকার করিসনি, তাই আমি আজ তোদের ছাড়বো না। আমি এই বাড়িতে কাজ করতাম আর এনারা আমার উপর অনেক অত্যাচার করেছে আর আমাকে একদিন মারতে মারতে মেরে ফেলেছে, যার কারণে আমি এখন শাকচুন্নি হয়েছি। আর এরপরে আমি কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। সেদিন তোরা আমাকে বাঁচাতে আসিসনি, তাহলে আজ আমি কেন তোদেরকে বাঁচাবো? ঠিক সেই সময় অনেক জোরে জোরে বাতাস বইতে লাগলো, চারপাশ পুরো অন্ধকারে ঢাকা পড়ে গেল, চারদিকে কোনো সারা শব্দ নেই। সেই ভয়ঙ্কর রাতে সেই শাকচুন্নি সবার দিকে আসতে লাগলো। সবাই ভয় পেয়ে পিছনে পিছাতে লাগলো আর শিমুল শাকচুন্নির পিছনে এসে তার পুরো শরীরে আগুন লাগিয়ে দিল। আহ আহ, আমাকে ছাড়, ছাড় আমাকে, আমাকে ছাড়, আমাকে ছেড়ে দে তোরা, আমি এখান থেকে চলে যাব, আমাকে মারিস না। শাকচুন্নির পুরো শরীরে আগুন লাগার কারণে সে সেখানেই ভস্ম হয়ে যায়
আর সবাই সেই শাকচুনির হাত থেকে রক্ষা পায়। আর শিমুল সবার সামনে এসে বলে, তোমরা সবাই ঠিক আছো তো? হ্যাঁ রে বাবা, আমরা সবাই ঠিক আছি। তুই ঠিক আছিস? এবার তাহলে আমরা শাকচুনির হাত থেকে রক্ষা পেলাম। তোর জন্যই আমরা সবাই বাঁচতে পারলাম রে বাবা। হ্যাঁ মা, এখন আমরা সবাই মুক্ত, আর আমাদের কোনো সমস্যা হবে না। এখন আমরা দিন রাত সব সময় বাহিরে কাজ করতে পারবো, যাতায়াত করতে পারবো। আমাদের আর কোনো ভয় নেই। এরপর সবাই সবার বাড়িতে চলে যায়। তারপর থেকে তারা নিশ্চিন্তে সেই গ্রামে থাকে, আর কোনো ভয় থাকে না।